সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ সাইফুল আলম নোমানী, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গত ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম দুর্নীতি কী, দুর্নীতির বৈশিষ্ট্যগুলো কী, দুর্নীতির কারণসমূহ কী, দুর্নীতির উৎপত্তি ও বিকাশ কীভাবে ঘটে, এ সকল বিষয় নিয়ে। আজ তোমাদের পড়াবো দুর্নীতি দমন বা প্রতিরোধের উপায়সমূহ। আশা করি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। তাহলে চলো আলোচনায় চলে যাই। বাংলাদেশ কিংবা উন্নয়নশীল দেশসমূহ কেবল নয়, বরং বিশ্বজুড়ে দুর্নীতি আজ উন্নয়নের পথে একটি প্রধান বাধা। দুর্নীতির কারণে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়ছে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। ফলে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠতে পারছে না। শক্তি অপচয় এবং এর অপরাধের শিকড় হচ্ছে দুর্নীতি। এটি একটি অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা, অধিকন্ত শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের প্রতিবন্ধক। দুর্নীতি আজ পর্যন্ত বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে জালের মতো বিস্তার করে আছে। উন্নয়নশীল দেশগুলো দুর্নীতি চর্চার প্রাণকেন্দ্রে হলেও এসব এলাকায় সমাজ গবেষকরা দুর্নীতির উপর জোরালো কোনো পদক্ষেপ অথবা স্টাডি তারা করেননি। দুর্নীতি প্রতিরোধ বা দমনের ক্ষেত্রে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। প্রথমত, দুর্নীতি বিরোধী টাস্কফোর্স গঠন। দুর্নীতির সাথে যুক্ত সকল প্রাসঙ্গিক ইস্যু মূল্যায়ন এবং দুর্নীতির মূলোৎপাটনের জন্য দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ নাগরিকদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করতে পারলে দুর্নীতি অনেকাংশে প্রতিরোধ বা দমন করা সম্ভব হবে। এই টাস্কফোর্সগুলো দুর্নীতি দমনের একটি বিশদ কর্মসূচির সুপারিশ করতে পারে, যার মাধ্যমে দুর্নীতি অনেকটা কমিয়ে আনা সম্ভব। দ্বিতীয়ত, ন্যায়পাল পদের কার্যক্রম প্রয়োগ। বাংলাদেশের সংবিধানে দুর্নীতি দমনের জন্য ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়েছিল। এই পদটি এখনও কার্যকরী করা হয়নি। ফলে সরকারি ও রাষ্ট্রীয় ক্ষমতার কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ নাগরিকদের দুর্নীতি অনিয়মের অভিযোগের তদন্ত নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য ন্যায়পাল পদের কার্যকরী প্রয়োগ বা বাস্তবায়ন করতে পারলে আমার মনে হয় জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দুর্নীতি অনেকাংশে দমন বা প্রতিরোধ করা সম্ভব হবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা। দুর্নীতি প্রতিরোধের অপরিহার্য পূর্বশর্ত হল বিচার বিভাগের স্বাধীনতা। এজন্য শাসন বিভাগ, আইন বিভাগ ও রাজনৈতিক দলের প্রভাব ও হস্তক্ষেপ থেকে মুক্ত আইনের অধীন পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা করা সম্ভব হলে দুর্নীতি প্রতিরোধ বা দুর্নীতি দমন করা অনেকাংশে সম্ভব হবে। চতুর্থত, রাজনৈতিক নেতৃত্বের সৎ নির্দেশনা। উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক ক্ষমতা আহরণে এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বেশি দুর্নীতি হয়ে থাকে। সেজন্য বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি আমলাদের সততার সাথে আইনগত দায়িত্ব কর্তব্য পালনের নির্দেশনা দান করলে তার দুর্নীতি প্রতিরোধে বা দমনে অনেক সহায়ক হবে। পঞ্চমত, আইনের শাসন প্রতিষ্ঠা। দুর্নীতি দমনের পূর্বশর্ত হল আইনের শাসন প্রতিষ্ঠা। সরকারের প্রতিটি কাজে যদি স্বচ্ছতা থাকে তবে দুর্নীতি দমন করা খুব বেশি কঠিন কিছু নয়। ষষ্ঠত, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের আয়ের হিসাব নিকাশ গ্রহণ। উন্নয়নশীল দেশসমূহে রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের নিয়মিত আয় ব্যয়ের হিসাব গ্রহণ দুর্নীতি দমনে ব্যাপক সহায়ক হবে। আয় ব্যয়ের হিসাবের দায়বদ্ধতা তাদের দুর্নীতি থেকে অনেকটা বিরত রাখবে। রাজনৈতিক দলগুলোর দলীয় স্বার্থে বিপুল অর্থ ব্যয়ের প্রবণতা আর্থিক দুর্নীতির অন্যতম কারণ বলে কেউ কেউ বলে থাকেন। তাই রাজনৈতিক দল নেতৃবৃন্দের আয়ের ব্যয়ের হিসাব নিয়মিত পর্যবেক্ষণ করতে সক্ষম হলে স্বচ্ছতা
এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। সপ্তমত, প্রশাসনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। প্রশাসনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা গেলে প্রশাসনিক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে। উন্নয়নশীল দেশসমূহে প্রশাসনিক কাঠামো এবং গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। প্রশাসনিক জবাবদিহিতার 3 ধরনের নিয়ন্ত্রণ কৌশল রয়েছে। 1. বাহ্যিক ব্যবস্থার নিয়ন্ত্রণ। 2. অভ্যন্তরীণ ব্যবস্থার নিয়ন্ত্রণ। 3. অভ্যন্তরীণ ব্যক্তি নিয়ন্ত্রণ। এই 3টি পদক্ষেপ কার্যকরী হলে প্রশাসনিক জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত করা যায়। সুষ্ঠু জবাবদিহিতার সুব্যবস্থাকরণেই প্রশাসনিক দুর্নীতি দূরীকরণে আমাদের দেশে উল্লেখযোগ্য হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে পারে। 14তম, গণসচেতনতা সৃষ্টি। দুর্নীতি দূর করতে হলে গণসচেতনতা সৃষ্টি করা জরুরি। অশিক্ষিত এবং অসচেতন জনগণকে শিক্ষিত করে তোলা ও তাদেরকে নৈতিক শিক্ষাদান করা অপরিহার্য। এক্ষেত্রে প্রচার মাধ্যমগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। দুর্নীতি যে জনস্বার্থ বিরোধী তা জনগণকে বোঝাতে হবে, তবেই দুর্নীতি প্রতিরোধ
এবং দমন করা সম্ভব। 15তম, নিয়মিত বদলির ব্যবস্থা। বিভিন্ন অফিসের হিসাব নিকাশ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হিসাব সংক্রান্ত যাবতীয় অসঙ্গতি ও গরমিল ধরা পড়ে। কোনো কর্মকর্তা বা কর্মচারী দীর্ঘদিন ধরে এক স্থানে কাজ করলে দুর্নীতি করার আস্তানা গড়ে তুলতে পারে, অথবা একই পদে থাকার কারণে কর্মচারীদের মানসিক স্থবিরতার সৃষ্টি হতে পারে। তাই এই অবস্থা হতে উত্তরণের জন্য নিয়মিত বদলির ব্যবস্থা করতে পারলে সেটা দুর্নীতি দমনের জন্য অনেকাংশে কার্যকরী হবে। 16তম, ধর্মীয় অনুশাসন। পৃথিবীর কোনো ধর্মই দুর্নীতির মতো গর্হিত কাজ কখনো অনুমোদন করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। দুর্নীতির ব্যাপারে ধর্মের এক কঠোর অনুশাসন সম্পর্কে সবাইকে অবহিত করতে হবে। এর মাধ্যমে জনগণকে দুর্নীতি শিকারের মাধ্যমে দুর্নীতি দূর করা যায়। 17তম, বিশেষ বিভাগের প্রতি গুরুত্ব আরোপ। অনেক দেশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভাগে দুর্নীতির মাত্রা একই রকম হয় না। কাজেই যেসব বিভাগে দুর্নীতির মাত্রা বেশি সেসব বিভাগের দুর্নীতি দমনে সরকারের সর্বাধিক গুরুত্ব প্রদান করা উচিত। তবেই ওই বিশেষ বিভাগগুলো দুর্নীতি থেকে মুক্ত হবে এবং দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। 15তম, সঠিক বেতন কাঠামো। দুর্নীতির ব্যাপারে প্রথমেই গুরুত্ব দেওয়া উচিত সঠিক বেতন এবং কাঠামোর উপর। মূলত দেশের অর্থনৈতিক বাজারের তুলনায় বিবেচনায় রেখে পদমর্যাদা অনুসারে মোটামুটি জীবনযাপনের জন্য নির্দিষ্ট বেতন নির্ধারণ করলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যায় বা দমন করা যায়। পরিশেষে বলা যায় যে বাংলাদেশ তথা তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো বা উন্নয়নশীল দেশগুলোর দুর্নীতি দমন বা প্রতিরোধের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী পদক্ষেপ হলো মানুষের মানসিকতার পরিবর্তন। এ পরিবর্তন করতে না পারলে সে কখনোই নিজেকে বদলাতে পারবে না এবং রাষ্ট্রের দুর্নীতিও নির্মূল করার সম্ভবপর হবে না। সুতরাং রাষ্ট্রের সুশাসনের স্বার্থে জনগণকে সামাজিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের স্লোগান হওয়া উচিত, যত বড় ধরনের বাধাই বা বিপত্তি আসুক না কেন আমাদের স্বার্থেই দুর্নীতিকে না বলতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা আলোচনা করলাম দুর্নীতি প্রতিরোধের উপায়গুলো নিয়ে। আমি আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনেছ এবং উপকৃত হয়েছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমরা নিরাপদে থাকবে, সুরক্ষিত থাকবে। দেখা হবে আগামী ক্লাসে কোনো এক সময়। ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ।